অধিবেশন, প্রথম অধিবেশন বসলো, সবাইকে ডাকলো। প্রথম অধিবেশন কী নিয়ে অধিবেশনটা হবে? কীভাবে সংবিধান তৈরি করা যায়, তাই তো? তো গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসলো? 1946-এর 9 ডিসেম্বর। সচ্চিদানন্দ সিনহা হলো গণপরিষদের প্রথম সভাপতি, কিন্তু অস্থায়ী। হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, AC মুখার্জি আর ভিটি কৃষ্ণমাচারী আর একজনকে লিগ্যাল অ্যাডভাইজার, সাংবিধানিক উপদেষ্টা করা হলো। কি করা হলো? যে সংবিধানটার একটা খসড়া লিখবে, সমস্ত দেশ ঘুরে ঘুরে সংবিধান একটা খসড়া তৈরি করবে, সেইটাই হচ্ছে মেন। ওটাকে BN রাও, সাংবিধানিক উপদেষ্টাকে BN রাও, লিগেল অ্যাডভাইজারকে BN রাও। তাহলে আজকে আমাদের কি অধ্যায় হবে? পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম কি? সংবিধান প্রণয়ন, ভারতীয় সংবিধান। সব থেকে 11-এর ক্লাস 11 কেন, যত রাষ্ট্রবিজ্ঞান যতদিন পড়বি সব থেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে এটা। রাষ্ট্রবিজ্ঞান নেওয়ার অর্থই, যদি রাষ্ট্রবিজ্ঞান কেউ নিস, এই নেওয়ার অর্থ, জানার অর্থ হচ্ছে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা জেনে নেওয়া মানে সমস্ত কম্পিটিটিভ লাইন, মানে চাকরির পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। বুঝতে পেরেছিস কী বললাম? তাই এটা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। মানে যে কোনো চাকরি পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা দিতে যা, আর WBCS পরীক্ষা দিতে যা, UPSC দিতে যা, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই। কিভাবে ভারতের সংবিধান তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। ভারতের সংবিধান মানে বৃহত্তম, সব থেকে বৃহত্তম, ওয়ার্ল্ডের লার্জেস্ট, সব থেকে বৃহত্তম সংবিধান, লিখিত সংবিধান কোনটা? ভারতের সংবিধান, তাই তো? তাহলে এই ভারতের সংবিধান কিভাবে তৈরি হলো সেটা আমাদের জানতে হবে। ভালো করে বুঝে নে, কোশ্চেনটা মাথায় ঢোকা, যে আমরা আজকে জানবো, এখানে পড়তে এসছিস, আজকে আমরা জানবো ভারতের সংবিধানটা কীভাবে তৈরি হলো। সংবিধান কি করে? রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে। আর আমাদের যে নাগরিকদের অধিকার আছে সেগুলো আমাদের কোথায় লেখা আছে? সংবিধানে। সংবিধান আছে বলেই আমাদের এখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। কী তন্ত্র? প্রজাতন্ত্র। না হলে রাজতন্ত্র চলতো, সরকার নিয়ন্ত্রণ করতে, এককেন্দ্রিক চলতো। সংবিধান থাকা মানে কি? আমরা আমাদের রাইটসগুলো, জনগণ, আমরা যে জনগণ নিজেদের রাইটস, লিবার্টি, ইকুয়ালিটি, এইগুলো সব পায়। বুঝতে পেরেছিস? অধিকার, স্বাধীনতা, সাম্য, এগুলো সমস্ত কিছু পায়। কিসের জন্য? সংবিধান আছে বলে। আজকে সংবিধান আছে বলে আমরা আমাদের সম্পত্তির অধিকার পাই। আমাদেরকে জোর করে কেউ আমাদের সম্পত্তি কেড়ে নিতে পারবে না। সংবিধান আছে বলে আমরা আমাদের বাক স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। বুঝতে পেরেছো কি বললাম? তার মানে সংবিধানটা জানা এতটাই জরুরি। তাহলে সংবিধান কিভাবে তৈরি হলো তার ইতিহাস আজকে জানবো আমরা। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? কটা চ্যাপ্টার আমাদের আগে হয়ে গেছে? চারটে চ্যাপ্টার। কি কি? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি, রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, 3 নাগরিকতা, 4 সংবিধান সংজ্ঞা, আর হচ্ছে ধরন, টাইপ। ঠিক আছে? তা সংবিধানের টাইপে আমরা ধরনের কী জেনেছিলাম? ভারতের সংবিধান কীরকম টাইপের? লিখিত। ঠিক আছে? তাহলে দেখা যাক ভারতের সংবিধান কিভাবে। গল্প শুরু হচ্ছে কোথা থেকে? ভারতের সংবিধানের, সংবিধান প্রণয়নের ঐতিহাসিক পটভূমি ভালো করে বোঝো। 1700 প্রথম ব্রিটিশরা যখন এদেশে শাসন করে, ব্রিটিশরা যখন শাসন করত, ব্রিটিশরা শাসন করার পরে পলাশির যুদ্ধ হলো। তারপরেই যখন বক্সারের যুদ্ধ হলো 1764, কবে? ইতিহাসে যাই একটু। 1764 সালে বক্সারের যুদ্ধ হলো। তখনই বক্সারের যুদ্ধের পরেই ইংরেজরা কী করলো? ভারতে প্রবেশ করলো। মানে ভালো মতন একদম কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো রাজত্ব শুরু করলো বাংলা, বিহার, উড়িষ্যা। বক্সারের যুদ্ধের পরে কি হলো? বাংলা, বিহার, উড়িষ্যার পুরো দেওয়ানিটা লাভ করলো। মানে বাংলা, বিহার, উড়িষ্যা কত বড় এরিয়া, বুঝতে পেরেছো? তো পুরো দেওয়ানি কারা পেল? ইংরেজরা নিত। তাহলে দেওয়ানি নেওয়া মানে বুঝতে পারছিস? রাজস্ব। আর নামমাত্র শাসক বসে থাকতো, মুঘল সম্রাট, কিন্তু নামমাত্র, কাজ নেই। টাকাটা, আসল টাকাটা কে তুলতো? শুল্কটা কে তুলতো? ব্রিটিশরা। তাহলে কারা ফুলে ফেপে উঠবে? অনেক টাকায় শুরু করবে ইনকাম। আর ইনকাম যখনই শুরু করবে ওরা কী করবে? আরও বেশি সৈন্য বাড়াবে, আরও বেশি। শাসন ব্যবস্থায় প্রত্যক্ষভাবে সরাসরি ইনক্লুড শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত সাল বললাম? 1764। গল্প শোন, এখন কত? 2026 সাল। গল্পটা শোন। 1764 বক্সারের যুদ্ধ হলো। তারপরেই ব্রিটিশ থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটেন থেকে বললো 1773 একটা অ্যাক্ট পাঠালো। কি পাঠালো? রেগুলেটিং অ্যাক্ট। কি অ্যাক্ট? রেগুলেটিং অ্যাক্ট। প্রত্যেকবার ব্রিটিশ সরকার এরকমভাবে এই যে রেগুলেটিং অ্যাক্ট একটা করে পাঠাতে শুরু করে। বুঝতে পেরেছিস? কিসের জন্য? ভারতকে শাসন করার আইন। কিসের জন্য? ভারতকে শাসন করার আইন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানের একটা কোম্পানি। আমাদের এখানে যেমন ধর রিলায়েন্স, আম্বানি, আদানি, এদের কোম্পানি আছে। তো এখন এই কোম্পানিগুলো যদি চায় যে কোনো একটা দেশে গেল, অনেক নিম্নতর দেশ, সেখানে যে রাজত্ব স্থাপন করবে, তাহলে ওদের কাছে সৈন্য আছে? নেই তো। ওরা কার কাছে সাহায্য নেবে?
ভারতের কাছ থেকে, ভারত সরকারের কাছ থেকে। মোদিকে, নরেন্দ্র মোদিকে বলবে যে আমাদের কি দরকার, আমাদের কিছু সৈন্য দিন, ওখানটা আমরা কি করব, পুরো রাজত্ব শুরু করব। তাহলে মুনাফা কার হবে? দেশেরই তো। তাহলে আমাদের যদি ভারতে রাজত্ব শুরু করতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাহলে ভারত থেকে কে মুনাফা পাবে? ব্রিটেনের জিডিপি বাড়বে। বুঝতে পেরেছিস? তাই ব্রিটিশ সরকার কি করলো, ভারত শাসন আইনের এই যে রেগুলেটিং অ্যাক্ট পাঠাতে আরম্ভ করলো। প্রথম রেগুলেটিং অ্যাক্ট কবে হয়? 1773 সাল। আর ওখানে ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল কে হয়? ওয়ারেন হেস্টিংস, কলকাতার গভর্নর জেনারেল। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার হচ্ছে? এইবার থেকে শুরু, প্রত্যেক বছর অন্তর প্রত্যেক 10 বছর 20 বছর অন্তর এই অ্যাক্ট ভারত শাসন আইন পাঠাতে আরম্ভ করলো। কোন সরকার? ব্রিটেন থেকে। আর শাসন এখানে কারা করছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বুঝতে পেরেছো? এইবার দেখো 1773 কি হলো? রেগুলেটিং অ্যাক্ট। কত সালে? 1773। তারপরে পিটের ভারত শাসন আইন এলো 1784-তে। এগুলো সব অ্যাক্ট আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোটা দখল করলো, দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাকে কি করবে? আস্তে আস্তে কমাবে, সংকোচন করবে। আর কারা ডিরেক্ট শাসন শুরু করবে? ব্রিটিশ সরকার। বুঝতে পারছিস? এটা হচ্ছে কাহিনী। তাহলে 1784, 1833-এ আবার একটা অ্যাক্ট এলো। কত? চার্টার অ্যাক্ট, মানে ওই ভারত শাসন আইন। 1833-এ এসে কি করলো ওরা? কি করে দিল? 1813-তেও এসেছিলো। 1833-এ এসে এই যে গোটা ভারতের একটা গভর্নর জেনারেল ঠিক করলো, গোটা ভারতের। বুঝতে পেরেছিস কি বললাম? উইলিয়াম বেন্টিং। কে ছিল? উইলিয়াম বেন্টিং। এরপরে 1853-তে আবার অ্যাক্ট এলো। 1858-তে আবার একটা অ্যাক্ট এলো। এইখানে আবার পরিবর্তন হলো। কেন? কারণ 1857-তে মহাবিদ্রোহ হয়, ব্রিটিশদের ওপর অ্যাটাক হয়। বুঝতে পেরেছিস? বুঝতে পারলো যে প্রথম আন্দোলন শুরু করলো, ভারতীয়রা আন্দোলন করতে পারে, তখন এইখানে কি করলো? এখানে আবার পরিবর্তন এলো। ঠিক আছে? এইখান থেকে ভাইসরয় শুরু হলো। কি হলো? ভাইসরয়। এবার আর ভারত মানে এই যে কি বলো, গভর্নর জেনারেল আর পদটা থাকলো না। কি শুরু হয়ে গেল? ভাইসরয়। ঠিক আছে? এই ভাইসরয় পরে মল্লমিন্টো সংস্কার হলো, এখানে কিছু সংস্কার হলো। তারপর 1919-এ মন্টেগু চেমসফোর্ড। আমরা যে এগুলো সব কি ব্রিটেন থেকে এগুলোকে কি করা হয়েছে? এই আইনগুলোকে পাঠানো হয়। বুঝতে পেরেছো কি বললাম? এই কোশ্চেনগুলো তোমাদের আসবে না, জাস্ট ইতিহাস। 1935-এ মেন ভারত শাসন আইন আছে। কবে আসে? 1935-এ। আমাদের এই যে এই যে আমাদের কেন্দ্র রাজ্য যে আইনসভা আছে, এইগুলো কোথায়? ভারত শাসন আইনে সব কিছু ঠিক হয়। ঠিক আছে? এরপর 1947 সালে আমরা স্বাধীনতা পাই। এটা হচ্ছে কি? ইতিহাস। এর মধ্যেখানে এতদিন কারা শাসন করেছে? ব্রিটিশরা। ঠিক প্রথম ব্রিটিশরা যখন শাসন করছে, কোন আইনের দ্বারা শাসন করছে? ভারত শাসন আইন। সেটাও কোনো জায়গায় লেখা নেই, পুরোপুরি আইনের কোনো বই নেই। ব্রিটিশরা যা ইচ্ছা তাই করছে, যখন ইচ্ছা। সেই জন্য প্রথম 1934 সালে প্রথমকে 1934 সালে এম.এন. রয় প্রথম আইডিয়া দেয় যে ভারতে একটা সংবিধান দরকার। কি দরকার? ভারতে একটা সংবিধান দরকার। তার আগে 29-এ, কত সালে? 29-এ প্রথম লাহোর অধিবেশন যে বসে। লাহোর অধিবেশন কার অধিবেশন? ওটা জাতীয় কংগ্রেসের। লাহোর অধিবেশনে বলে আমরা পূর্ণ স্বরাজ চাই। এইবার আর আমাদের কী দরকার? পূর্ণ স্বরাজ, পুরো স্বাধীনতা চাই। বুঝতে পেরেছ? তখন 1934-এ এম.এন. রয় কী বললো? পূর্ণ স্বাধীনতা নেওয়ার আগে আমাদের কি দরকার? সংবিধান। হ্যাঁ, এম.এন. রয় কী বলে? কি দরকার আমাদের? প্রথম আইডিয়া দেয় একটা সংবিধান দরকার। কেন সংবিধান দরকার? ভালো করে বোঝ। সংবিধান থাকলে ব্রিটিশরা শাসন করুক, কিন্তু যদি একটা লিখিত সংবিধান থাকে, তাহলে কি আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি অধিকার আছে। বুঝতে পেরেছো কি বললাম? আর লেখা না থাকলে ব্রিটিশরা কীরকম শাসন করছে? যা ইচ্ছা তাই করছে। ধর সংবাদপত্রে কেউ লেখালেখি করছে, বলো আজ থেকে রুলস হয়ে গেল, সংবাদপত্রে কেউ লিখতে পারবে না, যারা লিখেছে তাদেরকে জেলে ভরে দাও, যাবজ্জীবন জেল। যা রুলস কোথায়? জানেই না। সাংবাদিকরা তো সংবাদপত্রে লিখবেই, ওরা তো জানেই না। তাহলে এরকম যদি হঠাৎ করে বিপ্লবীরা আজ থেকে যদি কিছু বলে, ওদেরকে জেলে ঢুকিয়ে দাও। মানে যখন তখন যা ইচ্ছা তাই করছে। কেন করতে পারছে? আমাদের এখন পারবে? এখন আমাদের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী চাইলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি কিছু একটা বলছি, কিছু একটা বললাম, আমাকে জেলে ঢুকিয়ে দিতে পারবে? কিন্তু ব্রিটিশরা তখন ওদের এগেনস্টে কোনো কথা এলো, তাহলে কি করবে? ওরা তাদেরকে কি করবে? জেলে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে হুটহাট এই যে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এই রকম শাসন পদ্ধতি, এটা তো কেউ জানতো না। কেন জানতো না? যে কী করছে ওরা কেউ বুঝতে পারছে না। সেই জন্য কী দরকার? সেই জন্য একটা সংবিধান। কী দরকার? লিখিত সংবিধান। সেই জন্য প্রথম এম.এন. রয় কী বলে? যে ভারতে একটা কী দরকার? সংবিধান। ব্রিটিশরা শাসন করুক, কিন্তু আমাদের সংবিধান দাও। তাহলে আমি জানতে পারবো যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। যেটা করা উচিত তার মধ্যে থেকে আমরা আন্দোলন করব।
বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সংবিধানের আইডিয়া কে দেয়? এম এন রয়। কত সাল? 1934। এরপরেই জাতীয় কংগ্রেস থেকে দাবি তোলা হয়, জাতীয় কংগ্রেস থেকে দাবি তোলা হয় যে ভারতের একটা কী দরকার? সংবিধান দরকার। বুঝতে পেরেছো কি বললাম? সেই দাবিটা ইংরেজরা কবে মানে? 1940 সালে। কবে মানে? কেন মানে? দাবিটা মানার কারণই হচ্ছে 1939-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার কিন্তু ব্রিটিশদের পিছনে লেগে থাকে। হিটলার জার্মানি তো এবার ব্রিটেনকে, এটা তোর ইতিহাসে পড়েছিস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939, আর শেষ হয় কবে? 45। ওই পর্যন্ত 39 থেকে তো ব্রিটেনকে আক্রমণ করছে কে? হিটলার। তো এই জন্য ব্রিটিশরা কী করেছে? ভারত থেকে সৈন্য নিয়ে গেছে। বুঝতে পেরেছো? ভারত থেকে সৈন্য নিয়ে যাওয়া দরুন ভারত তো অনেক হেল্প করেছে, সেই জন্য ভারতকে কী বলেছে? সংবিধান দেওয়া হবে। একটা অফার দিয়েছে। কী অফার ওটা? অগস্ট অফার। কত সাল ওটা? 1940 সাল। কত সাল বলো এবারে? কবে আইডিয়া দেয় প্রথম ভারতের একটা সংবিধান দরকার? কে আইডিয়া দেয়? এম এন রয়। সেটা জাতীয় কংগ্রেস থেকে 35-36-এ জাতীয় কংগ্রেস থেকে দাবিটা তোলা হয়। ইংরেজরা কবে মানে? 1940 সালে। ওটাই কী নামে পরিচিত? অগস্ট অফার। যে ভারতে একটা সংবিধান দেওয়া হবে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছো? এইবারে ব্রিটিশরা, ভারতে যেহেতু সংবিধান দেওয়া হবে সেই জন্য ব্রিটিশরা কাকে পাঠাবে? প্রথম পাঠালো ক্রিপস মিশনকে। কাকে পাঠালো? ব্রিটেন থেকে এলো ভারতের সংবিধান তৈরি করার জন্য। বুঝতে পেরেছো? কে এলো? ক্রিপস মিশন। ক্রিপস মিশন যখন এলো কত সাল? 1942 সাল। কত সালে? 42 সালে। ক্রিপস মিশন এসে এমন সংবিধান তৈরি করলো যেটা কোনো কার্যকরী হলো না। বললো সংবিধান একটা তৈরি হোক, যারা এই সংবিধানের মধ্যে থাকতে চাইছো থাকো, যারা যেসব রাজ্যগুলো নিজের মতো স্বাধীনভাবে রাজত্ব করতে চাইছো করো। এটা আবার কি? গান্ধীজি বললে এটা পোস্ট ডেটেড চেক, যে ব্যাংক ক্র্যাশ হয়ে গেছে। তাহলে বুঝতে পারি যে পোস্ট ডেটের চেক যদি আসে কোশ্চেনে, কে কার উক্তি? এটা গান্ধীজির। যে চলবে না, ক্রিপস এটা হাঁটাও। ক্রিপস ব্যর্থ হয়ে গেল, সংবিধান তৈরি করতে পারলো না ভারতে। ক্লিয়ার হচ্ছে? তারপরেই এলো ক্যাবিনেট মিশন। কে এলো? ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য। ক্যাবিনেট মিশনের কজন সদস্য? কত সালে এলো? 1946। কত সাল? কোন মিশন এলো? ক্যাবিনেট মিশন। একদম ভোলা যাবে না। এইখান থেকে, হ্যাঁ চলেছে, এইখান থেকে মুখস্থ শুরু। এখান থেকে কি শুরু? মুখস্থ কোশ্চেন আসা শুরু এখান থেকেই। ঠিক আছে? এতক্ষণ ইতিহাস বলছিলাম, এইবার থেকে মেন কোশ্চেন আসা শুরু। একটাও ভোলা যাবে না কাউকে, বলে দিচ্ছি। বলো ক্যাবিনেট মিশন কবে হয়? 1946। ক্যাবিনেট মিশনের কজন সদস্য? প্রথম সদস্যের নাম হচ্ছে প্যাট্রিক লরেন্স। কে? দ্বিতীয় আলেকজান্ডার, তৃতীয় ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপস। মনে থাকবে? আবার বলো, ক্যাবিনেট মিশন কবে আসে? 1946। ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে? 1946। ক্যাবিনেট মিশনে কজন সদস্য? সভাপতিকে প্যাট্রিক লরেন্স। কে? প্যাট্রিক লরেন্স। 3 জন সদস্য কে কে? প্যাট্রিক লরেন্স, আলেকজান্ডার আর ক্রিপস। তার মধ্যে সভাপতিকে প্যাট্রিক লরেন্স। মনে থাকবে? অসুবিধা আছে? এইবার দেখি, এইবার সংবিধান তৈরি করবে এই ক্যাবিনেট মিশনই। ক্লিয়ার হচ্ছে? দেখা যাক। তাহলে গিয়ে প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস, বলে দিয়েছিলাম। তারপর প্রথম ভাইসরয় কে এলো? ক্যানিং। সেটা কত সালে? 58-তে। তারপরে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে হয়? রাজেন্দ্র প্রসাদ। এগুলো টুকটাক কোশ্চেন, অত অসুবিধা নেই। এইবারে আমরা কি জানবো? পুরো ঘটনা জানবো। বলো, দেখো 1929 থেকে 1946 ক্যাবিনেট মিশন এলো তো। দেখো গল্পটা কি বলেছিলাম। লাহোর অধিবেশন কবে হয়? 1929। লাহোর অধিবেশনে কী ঘোষণা হয়? পূর্ণ স্বরাজ। তারপরে 1934-এ কংগ্রেসের ওয়ার্কিং কমিটি প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রস্তাব গ্রহণ করে। কিন্তু আইডিয়াটা কে দেয়? এখানে কি বলেছি? এম এন রয়। 1934 সালে যে ভারতে একটা সংবিধান লাগবে, কে আইডিয়া দেয়? এম এন রয়। তারপরে 1940-এ ব্রিটিশ সরকার সেটাকে কী করে? মেনে নেয়। এটাকে কি বলা হয়? অগস্ট অফার। মনে থাকবে? 1940-এ 8ই অগস্ট। মনে থাকবে তো? অসুবিধা আছে? অগস্ট অফারে মানে তারপরে কাকে পাঠায় ব্রিটেন থেকে? ক্রিপস। কাকে পাঠায়? ক্রিপস মিশন। কবে আসে? 1942-এ। ক্রিপস কি পারে সংবিধান তৈরি করতে? পারে না। তারপরে গান্ধীজির মত দেখ কি? পোস্ট ডেটেড চেক, অনেক ক্র্যাশিং ব্যাংক। অসুবিধা আছে? এরপরে ক্রিপসের পরে কি আসে? ক্রিপসের পরে আসে ব্রিটেনের শ্রমিক সরকার, লেবার পার্টি ক্যাবিনেট মিশন পাঠায়। কাকে পাঠায়? ক্যাবিনেট মিশন। এই শ্রমিক সরকার কেন বলছে? ভালো করে বোঝ। এর আগে পর্যন্ত ব্রিটেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী কে ছিল? উইনস্টন চার্চিল। কে ছিল? আর উইনস্টন চার্চিল বিরাট রুড ছিল। বুঝতে পেরেছিস তো? এবার উইনস্টন চার্চিল যখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, উইনস্টন চার্চিল পদত্যাগ করলো। মানে উইনস্টন চার্চিলের পরেই কে প্রধানমন্ত্রী এলো? এটলি, ক্লিমেন্ট এটলি।
ইটলি এসেই আমাদের স্বাধীনতা দেয়, বুঝতে পেরেছিস? ভারতের লেবার পার্টির, ইটলি কোথা থেকে এসছে? লেবার পার্টির। সেই জন্য ভারতকে স্বাধীনতার পেছনে ইটলির হাত আছে, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে স্বাধীনতার টাইমে ব্রিটিশদের প্রধানমন্ত্রী কে ছিল? ক্লিমেন্ট ইটলি, মনে থাকবে। অসুবিধা আছে? কেন ব্রিটেনেরটা জানতে হচ্ছে? কেন ব্রিটিশরাই তো আমাদের পরাধীন করে রেখেছিল। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছো? ইতিহাস কিন্তু আজকে ইতিহাসই পড়া হচ্ছে অ্যাকচুয়ালি। আবার বলো, প্রথম বলো, কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি হয়? লাহোর অধিবেশন। কোন অধিবেশন? লাহোর অধিবেশন। কত সাল? 1929। তারপরেই কে আইডিয়া দেয়? মানবেন্দ্র এম.এন. রয়। কত সাল? 1934 সালে। তারপরে কবে ইংরেজরা মানে? 1940-এ 8ই অগস্ট, অগস্ট অফার, যে ভারতে একটা কী দেওয়া হবে? সংবিধান দেওয়া হবে। তারপর কাকে পাঠায়? ক্রিপস মিশন। কত সালে? 1942-এ। তারপরে কাকে পাঠায়? ক্রিপস তো ব্যর্থ হয়। তারপরে কত সালে পাঠায়? 1946 সালে। কাকে পাঠায়? ক্যাবিনেট মিশন। কাকে পাঠায়? 1946-এ কে আসে? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনে কজন সদস্য? 3 জন। কে কে? প্যাট্রিক লরেন্স, প্যাট্রিক লরেন্স, এই নামটা মনে থাকবে। প্যাট্রিক লরেন্স, আলেকজান্ডার আর ক্রিপস। সভাপতিকে? প্যাট্রিক লরেন্স। ক্যাবিনেট মিশনের সভাপতিকে? প্যাট্রিক লরেন্স। অসুবিধা আছে? মনে থাকবে তো? এখান থেকে কিন্তু মুখস্থ শুরু অ্যাকচুয়ালি। তাহলে ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946। একদম ভুললে চলবে না, এখান থেকে শুরু মেন তোমাদের এই চ্যাপ্টারে কোশ্চেন। এতক্ষণ ইতিহাস চলছিল। তাহলে 1946-এ কে আসে? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন এসে প্রথমেই সংবিধান রচনা করে না। প্রথমে সদস্য কজন ক্যাবিনেট মিশনের? 3 জন। কে কে? প্যাট্রিক লরেন্স, আলেকজান্ডার, ক্রিপস। অসুবিধা আছে? পারবো? সভাপতিকে? প্যাট্রিক লরেন্স। ক্যাবিনেট মিশন এসে প্রথমে কি বানায়? বলছে সংবিধান না, ভারতের সংবিধান ভারতীয়রাই বানাবে। ভারতের সংবিধান, কারণ 1946-এ ব্রিটিশ সরকার বুঝে গেছিল ভারত তো স্বাধীনতা পাবে, তো ভারতে আমরা তো থাকবো না, তাহলে ভারতের সংবিধান কারা রচনা করবে? ভারতীয়রাই। তাহলে সব জায়গা থেকে, ভারতের সর্বত্র থেকে প্রতিনিধি চাই। সেই জন্য কি বানানো হোক, আগে একটা গণপরিষদ বানানো হোক। কী বানানো হোক? সংবিধান সভা। কি বানানো হবে? সভা। নাম কি? গণপরিষদ। কি নাম? তাহলে প্রথমে একটা সংবিধান বানানোর আগে একটা কি বানাতে হবে? গণপরিষদ। কি বানাতে হবে? যার আর একটা নাম কি বলতে পারি আমরা? সংবিধান সভা। ইংলিশে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কি বলা হয়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। যেখানে সবাই মিলিত হয়ে ভারতের সংবিধান রচনা করবে। যেখানে সবাই মিলিত হয়ে ভারতের সংবিধান রচনা করবে। সেই জন্য তাহলে গণপরিষদ একটা বানানো হবে। তাহলে গণপরিষদ বানাতে গেলে সবাই তো বলবে যাবো গণপরিষদে। আমরা তো আমাদের এখানে সবাই যদি সংবিধান বানানো হয় আর ডাকা হয়, তাহলে সবাই আমরা তো চাইবো যে আমরা যাই। কিন্তু বলে যে না, এরম করলে হবে না। গণপরিষদের একটা টোটাল সিট করলো, একটা সিট সংখ্যা করলো। ঠিক আছে? বুঝতে পেরেছ? গণপরিষদের টোটাল সিট হচ্ছে 389। কতগুলো সিট? 389 টোটাল সিট গণপরিষদের। টোটাল সিট হচ্ছে 389। এইবার আস্তে আস্তে আমি আসছি, এগুলো সব তোমাদের জন্য রেডি করা আছে। এই অবধি পারলে তাহলে গণপরিষদ কোন সংস্থা দ্বারা তৈরি হয়? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন কোন সংস্থা বানায়? গণপরিষদ। ক্যাবিনেট মিশন কোন সংস্থা বানায়? গণপরিষদ। প্রথমে সংবিধান বানায় না, কি বানায়? সংবিধান সভা, যেখানে সবাই আসবে। ঠিক আছে? অসুবিধা নেই তো? দেখো, ক্যাবিনেট মিশন 1946 ও আসন মণ্ডল। প্রথমে কি বলছে? ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী 1946 সালে জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। অতজন 389 জনকে আনতে হবে। প্রতিনিধিত্ব প্রতি 10 লক্ষ জনসংখ্যায় একজন কোনো প্রতিনিধি থাকবে। প্রতি 10 লক্ষ জনসংখ্যায় কজন করে যাবে? একজন করে। সবাই যেতে পারবো না, বুঝতে পেরেছিস? আমাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি যাবে। এরমভাবে টোটাল সিট কত হলো? 389টা। টোটাল সিট কটা? 389টা। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? এইবার মোট আসন এইখানে 292টা আছে। ক্যাবিনেট মিশন শিখদের 4টে আছে, 78টি মুসলিম, আর সাধারণ 210টি। কিন্তু এই আসনটা মেন নয়, মেন যে চলে যাবে গণপরিষদের প্রকৃত সদস্য। মেন সদস্য হচ্ছে এখানে। মোট সদস্য কত? 389। মেন সদস্য 389। এইটা একদম ভুললে চলবে না, কোশ্চেন আসবে। মেন সদস্য গণপরিষদের মোট সিট, আসন, সদস্য নয়, মোট আসন কতগুলো? 389-এর মধ্যে 2 ভাগে ভাগ ছিল। কটা ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে দেশীয় রাজ্য। দেখ, তখনকার দিনে ভারতটা 2টো পার্টে ভাগ ছিল, যেখানে ব্রিটিশরা ডিরেক্ট শাসন করছে। কিছু জায়গায় ব্রিটিশরা ডিরেক্ট শাসন করছে, আর কিছু জায়গায় দেশীয় রাজারা শাসন করছে।
বুঝতে পেরেছিস কী বললাম? দেশীয় রাজা, ধর কাশ্মীরে কী ছিল? দেশীয় রাজা। আচ্ছা, জুনাগড়ে কে ছিল? দেশীয় রাজা। হায়দ্রাবাদে নিজাম ছিল। তো এইগুলো এরা শাসন করতো, আর ব্রিটিশরা এদের কাছে কী নিত? কর নিয়ে নিত। ওরা যা ভেতরে যা করছে করুক। তাহলে কিছু জায়গায় ব্রিটিশরা কী করছে? ডিরেক্ট শাসন, তাদেরকে কী বলা হয়? ব্রিটিশ শাসিত প্রদেশ। তাদেরকে কী বলা হয়? ব্রিটিশ শাসিত প্রদেশ। আর একদল ছিল যেখানে দেশীয় রাজা ছিল। কী ছিল? বুঝতে পারলাম? তাহলে দেশীয় রাজারা এরকম সিট কটা আছে? 93টা। দেশীয় রাজারা কটা ছিল? 93। আর নির্বাচিত প্রতিনিধি 296। 296 ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে। 296 এই সিটে ভোট হয়। এই 296 সিটে কী হয়? ভোট হয়। কিন্তু যেখানে রাজারা শাসন করছে সেখানে কি ভোট হবে? রাজারা একটা প্রতিনিধি পাঠাবে। বুঝতে পেরেছো কী বললাম? ক্লিয়ার হচ্ছে? বোঝাতে পারছি? ভালো করে বোঝ। গণপরিষদের টোটাল সিট কতগুলো? 389। তার মধ্যে 93 জন দেশীয় রাজা, 93 জন দেশীয় রাজ্যসমূহ থেকে। আর বাকি 296, 93 মাইনাস কর, তাহলে তো অঙ্ক ক্লাস হয়ে যাবে, তাই না? 389 থেকে 93 মাইনাস করে 296। 296 সিটে কী হয়? ভোট হয়। মানে ওখানে কারা শাসন করতো? ব্রিটিশরা। তা ব্রিটিশরা তো আর থাকছে না, তাহলে ওখানে কী করতে হবে? প্রতিনিধিদের জন্য ভোট করতে হবে। পরোক্ষ ভোট হয়। কী ভোট হয়? পরোক্ষ ভোট। এইবারে ভোট হলো, ভোট হয়ে কী হলো? সব থেকে বেশি আসন কে পেল? সব থেকে বেশি আসন পেল তখনকার দিনে মেন পার্টিকে কংগ্রেস। কংগ্রেস পেল 208টা। কংগ্রেস পেল 208টা। আর মুসলিম লীগ তারপরে 73টা। আর বাকি অন্যান্য হচ্ছে 15টা। ঠিক আছে? আবার বল, এগুলো মনে রাখতে হবে কিন্তু। প্রথম ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? কই সবাই বললি না? ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? ক্যাবিনেট মিশনে কজন সদস্য? কে কে? ক্রিপস, প্যাট্রিক লরেন্স, আলেকজান্ডার ক্রিপস। সভাপতিকে? ক্যাবিনেট মিশনের সভাপতির নাম কি? ক্যাবিনেট মিশন এসে প্রথমে কোন সংস্থা বানায়? সংবিধান সভা। নাম কি? গণপরিষদ। আর একটা কী নাম? গণপরিষদ। তো গণপরিষদে কি হয়? গণপরিষদে সিট নির্ণয় করে। ঠিক আছে? গোটা দেশ থেকে কত লাখের এগেনস্টে একজন করে প্রতিনিধি আসবে? প্রতি 10 লাখের এগেনস্টে একজন করে প্রতিনিধি। এরমভাবে কতগুলো সিট হলো? 389টা। টোটাল সিট কত গণপরিষদের? তার মধ্যে দুটো পার্টে ভাগ ছিল। দেশীয় রাজ্যসমূহগুলোতে কটা? 93। আর ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে 296টা। তাহলে 296 সিটে ভোট হলো। 296 সিটের মধ্যে কংগ্রেস কটা পেল? 208টা। মুসলিম লীগ কটা পেল? 73টা। আর অন্যান্য 15টা। অসুবিধা আছে? মুখস্থ হবে তো? এইটুকুর মধ্যেই কোশ্চেন আসবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে গণপরিষদ আমরা গঠন করে ফেললাম। গণপরিষদ গঠন করবে কবে? 1946 সালে। 1946 মনে রাখবে। 1946 সালে গণপরিষদ গঠন করলাম। এইবারে গণপরিষদ যখনই গঠন হলো তখনই গণপরিষদের প্রথম অধিবেশন বসলো। প্রথম অধিবেশন বসলো, সবাইকে ডাকলো। প্রথম অধিবেশন কী নিয়ে অধিবেশনটা হবে? কীভাবে সংবিধান তৈরি করা যায়, তাই তো? তো গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসলো? 1946-এর 9 ডিসেম্বর। কবে? মনে থাকবে? একবারে ডিসেম্বরে চলে গেলি। 1946-এর 9 ডিসেম্বর। আবার বল, গণপরিষদের অধিবেশন, প্রথম অধিবেশন কবে বসে? 9 ডিসেম্বর। মনে থাকবে? এবার সবাই গেল। তার মধ্যে কারা বয়কট করেছিল? মুসলিম লীগ নেই, মুসলিম লীগ যায়নি। প্রথম কতগুলো সদস্য গেছিল? 299টা। কতগুলো? 299টা। মনে থাকবে? এইবারে দাঁড়িয়ে 9 ডিসেম্বর হলো। 9 ডিসেম্বরে সবাই গেল 299 জন। এবার তো 299 জনের মধ্যে কাউকে সভাপতি বানাতে হবে, নাহলে সভাটা পরিচালনা করবে কে? সেই জন্য ওখানে সব থেকে বয়োজ্যেষ্ঠ দেখে একজনকে বানানো হলো, সচ্চিদানন্দ সিনহা। কাকে বানানো হলো? সচ্চিদানন্দ সিনহা। মনে থাকবে? কোন দাদা? সচ্চিদানন্দ সিনহা। এই সচ্চিদানন্দ সিনহা হলো গণপরিষদের প্রথম সভাপতি, কিন্তু অস্থায়ী। প্রথম অস্থায়ী সভাপতি। ওই দিনের জন্য বানানো হয়েছিল। বোঝাতে পারলাম? কত তারিখ ওটা? 9 ডিসেম্বর। ঠিক 11 ডিসেম্বর, 11 তারিখ, দুদিন পরেই স্থায়ী সভাপতি বানানো হলো। কি বানানো হলো? স্থায়ী সভাপতি। কাকে বানানো হলো? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কাকে বানানো হলো? এই রাজেন্দ্র প্রসাদই, ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম ভারতের রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিন্তু প্রথমে কি হয়েছিল? গণপরিষদের স্থায়ী সভাপতি। গণপরিষদের, মনে থাকবে? অসুবিধা আছে? বল, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 1946-এর 9 ডিসেম্বর। অস্থায়ী সভাপতি মানে প্রথম সভাপতি কে হয়? সচ্চিদানন্দ সিনহা।
আর স্থায়ী সভাপতি কে হয়? সব সময় জানবি, সভাপতি যদি স্থায়ী আসে, প্রথম স্থায়ী সভাপতি সেটা কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি শুধু সভাপতি আসে, প্রথম সভাপতির নাম, তাহলে কি বলবি? সচ্চিদানন্দ সিনহা। আর যদি অস্থায়ী সভাপতি আসে, তাও সচ্চিদানন্দ সিনহা। বুঝতে পারছিস তো? অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, দুজন সহসভাপতি হয়, দুজন। এইচ.সি. মুখার্জি, কে? সি মুখার্জি। আর হচ্ছে ভিটি কৃষ্ণমাচারী, কে? ভিটি কৃষ্ণমাচারী, মনে থাকবে। বল, দুজন সহসভাপতি কে কে? এইচ.সি. মুখার্জি, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণমাচারী, ভিটি কৃষ্ণমাচারী, মনে থাকবে কি বললাম? দুজন সহসভাপতি। এইবার একজনকে লিগ্যাল অ্যাডভাইজার, সাংবিধানিক উপদেষ্টা করা হলো। কি করা হলো? যে সংবিধানটার একটা খসড়া লিখবে, সমস্ত দেশ ঘুরে ঘুরে সংবিধান একটা খসড়া তৈরি করবে, সেইটাই হচ্ছে মেন। ওটাকে বি.এন. রাও, সাংবিধানিক উপদেষ্টাকে বি.এন. রাও, লিগেল অ্যাডভাইজারকে বি.এন. রাও, মনে থাকবে এই কটা। আবার বল, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 9 ডিসেম্বর। ঠিক আছে, 46-এ হয়েছে, 46-এর 9 ডিসেম্বর। আচ্ছা, প্রথম সভাপতিকে বলতে পারছিস না নামগুলো? সচ্চিদানন্দ সিনহা, প্রথম সভাপতি সচ্চিদানন্দ সিনহা। আমি কিন্তু যে বলছিস না, আমি ফলো রাখছি, আমি শেষে কিন্তু তাকেই ধরবো, এইটুকু বলে রাখ, আমি যেন সাউন্ড সবার শুনতে পাই। যেদিকে তাকাবো সে বলছে, এরকম একটা ব্যাপার। না বুঝতে পারলে আবার বল, রিপিটেডলি আবার বলবো, কিন্তু অপশান নেই, মুখস্থ করেই বেরোতে হবে। মানে এখানে এলি মানে মুখস্থ করে ছাড়া বেরোনোর কোনো অপশান নাই। দরজা খুলবো কখন? যখন মুখস্থ যে বল, টিকিট কাউন্টারে টিকিট চেক করে বার করে, এরকম একটা বাসে দেখবি, বাসে টিকিট কাটেনি, যখন নামতে যাচ্ছিস টিকিট চেক করে বার করে। আমি এরকম তোদেরকে এরপর থেকে সিস্টেম হবে। এখন তো ভিড় আছে, সেই জন্য দরজা বন্ধ করে বল, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? হ্যাঁ, 1946, ফিক্সড 9 ডিসেম্বর। কবে বসে? 9 ডিসেম্বর। প্রথম সভাপতি কে হয়? সচ্চিদানন্দ সিনহা। আচ্ছা, স্থায়ী সভাপতি কে হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, সহসভাপতি দুজন, এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণমাচারী, এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণমাচারী। অসুবিধা আছে? পারা যাবে। লিগ্যাল অ্যাডভাইজার, সাংবিধানিক উপদেষ্টাকে বি.এন. রাও, সাংবিধানিক উপদেষ্টা। অসুবিধা আছে? পারা যাবে তো এইটুকু? তাহলে একবার চেক করে নি তোদের। প্রথম ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 46 সালে। ক্যাবিনেট মিশনে কজন সদস্য? কে কে? লরেন্স, আলেকজান্ডার, ক্রিপস। হয়ে গেল। সভাপতি কে ক্যাবিনেট মিশনের? ক্যাবিনেট মিশন এসে কোন সংস্থা বানায়? সংবিধান সভা। গণপরিষদ বলবি, মেনলি কি বলবি? গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ। গণপরিষদের টোটাল সিট কতগুলো? 389। আর দেশীয় রাজ্যসমূহ কতগুলো ছিল? 93। ভোট হয় কত সিটে? 296। 296-এর মধ্যে কংগ্রেস পায় কতগুলো? 208। মুসলিম লীগ কটা পায়? অন্যান্য কটা? 15টা। অসুবিধা আছে? তাহলে এইবার প্রথম অধিবেশন কবে বসে গণপরিষদের? 46-এর 9 ডিসেম্বর। প্রথম সভাপতি কে হয়? আর স্থায়ী সভাপতি কে হয়? সহসভাপতি এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণমাচারী। অসুবিধা আছে? আচ্ছা, গণপরিষদ যখন তৈরি হবে, কত লাখ লোকের ওপর একজন প্রতিনিধি ছিল? 10 লাখ। আচ্ছা, প্রথম গণপরিষদের সভাতে কারা আসেনি, বয়কট করেছিল কারা? মনে থাকবে? অসুবিধা আছে? এইটুকু আমরা পেরে গেলাম। এবার 13ই ডিসেম্বর আসলো, 11ই ডিসেম্বরের স্থায়ী সভাপতি। 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু কী করলো? জওহরলাল নেহরু 13ই ডিসেম্বরে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব, মানে একটা ভাষণ দিল। আমরা ভারতের জনগণ, ঠিক আছে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব বজায় রেখে, এই যে এরকমভাবে ভাষণটা দিল, এর নাম হচ্ছে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব। কি তো প্রস্তাব কবে দিল? 13ই ডিসেম্বর। এটাই পরবর্তীকালে এটাই প্রস্তাবনায় অ্যাড হয়। এটাই পরবর্তীকালে কি হয়? প্রস্তাবনায় অ্যাড হয়। এটাকে ইংলিশে বলে অবজেক্টিভ রেজুলিউশন। কি বলা হয়? অবজেক্টিভ রেজুলিউশন। কবে দেওয়া হয়? 13ই ডিসেম্বর। কবে দেওয়া হয়? 13ই ডিসেম্বর। মনে থাকবে? অসুবিধা আছে? অবজেক্টিভ রেজুলিউশন ওটাই পরবর্তীকালে সংবিধানের কি হয়? প্রস্তাবনা। তোমরা ঘরে যাবে, যা যে কোনো সরকারি বইয়ের পাতা উল্টে দেখবে যে প্রস্তাবনা লেখা আছে। ওই ভাষণটাই কে দিয়েছিল? জওহরলাল নেহরু। বোঝাতে পারলাম? তাহলে অবজেক্টিভ রেজুলিউশন, উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব কবে হয়?
13 ডিসেম্বর, মনে থাকবে? কে দেয়? তাহলে যদি কোশ্চেন আসে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব কে দেয়? মনে থাকবে? ব্যাস, অসুবিধা নেই। 9 ডিসেম্বর দেখে নি কি আছে। 9 ডিসেম্বর এই পিপিটিটা তোমাদের কাছে থাকবে। 9 ডিসেম্বর 1946 গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লির কোন হলে? কনস্টিটিউশন হলে। দিল্লির কনস্টিটিউশন হলে কতজন উপস্থিত? 207 জন উপস্থিত ছিলেন। 299 আমি বলেছিলাম, যাই হোক 207 জন উপস্থিত ছিল, ঠিক আছে। আর অস্থায়ী সভাপতি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। 11ই ডিসেম্বরে কি হয়? স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে সহসভাপতি কে হয়? এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণমাচারী। 13ই ডিসেম্বরে কি দেয়? উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব। উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব, অবজেক্টিভ রেজুলেশন। অসুবিধা আছে? এটুকু পারা যাবে? পারবো তো? এইবারে আসো গণপরিষদের অধিবেশন। এইবারে কি বলবে? অধিবেশন চলবে। গণপরিষদের টোটাল 12টা অধিবেশন হয়েছিল। কতগুলো? 12টা। প্রথম অধিবেশন 9 থেকে 23 ডিসেম্বর, ঠিক আছে। সূচনা হলো। পঞ্চম অধিবেশনে কি হয় দেখো। কেন পঞ্চম অধিবেশন মনে রাখতে হবে? 14 থেকে 30 আগস্ট, এই টাইমেই দেখো আমরা স্বাধীনতা পাই। 14 থেকে 30 আগস্ট 1947 সাল। 46 তো হয়ে গেল, এবার তো 1947 সাল। 47 সালের অগস্টে আমরা কী পেয়ে যাই? স্বাধীনতা পাই। 14ই আগস্টে মধ্যরাতে ক্ষমতা হস্তান্তর হয়, ব্রিটিশ সরকার চলে যায়। বোঝাতে পারলাম? তাহলে এই অধিবেশনটা কোন অধিবেশন? পঞ্চম অধিবেশন। তারপরে একাদশ অধিবেশনে কি হয়? একাদশ অধিবেশনে সংবিধান রচনা হয়। সংবিধান রচনা হয়, ঠিক আছে। সংবিধান রচনার আগে পরে আমি আসছি সংবিধান রচনার কারিগর। ভালো করে বোঝো। কতগুলো কমিটি ছিল? টোটাল গুরুত্বপূর্ণ কমিটি 10টি পদ্ধতিগত আর 12টি বিষয় সংক্রান্ত। খসড়া কমিটি কে করে? ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটি চেয়ারম্যান কে? বি.আর. আম্বেদকর। ভালো করে বোঝো। সংবিধান এইবার তো আলোচনা হচ্ছে। আলোচনা হতে তো কাউকে তো সংবিধান তৈরি করতে হবে, ড্রাফটিং করতে হবে, মানে লেখার কাজটা করতে হবে। বি.এন. রাও একটা খসড়া সংবিধান তৈরি করে। প্রথম খসড়া সংবিধান কে তৈরি করে? বি.এন. রাও। বি.এন. রাও তৈরি করার পরে সমস্ত দেশ ঘুরে ঘুরে তৈরি করে। তারপর একটা ড্রাফটিং কমিটি তৈরি হয়। কী তৈরি হয়? যাদের কাজ হলো সংবিধানটাকে ভালো করে লেখা। এই ড্রাফটিং কমিটি কজন নিয়ে হয়? 7 জন। কজন সদস্য? 7 জন। 7 জনের মেন লিড কে করে? বি.আর. আম্বেদকর। 7 জনের মধ্যে একজন কে? বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে? বি.আর. আম্বেদকর। সংবিধানের জনক কে? বি.আর. আম্বেদকর। মনে থাকবে? অসুবিধা আছে? ড্রাফটিং কমিটিতে বি.আর. আম্বেদকর ছাড়াও কোশ্চেন আসে, কোনো নাম দিয়ে দিতে পারে। কে কে ছিল? আরও 6 জন। কৃষ্ণস্বামী আইয়ার, গোপালস্বামী আয়াঙ্গার, এস.এস. সাদুল্লাহ, কে এম মুন্সি, ডিপি খৈতান, ঠিক আছে। এরকমভাবে কিন্তু ওই খৈতান এর বদলে বি.এল. মিত্তরের বদলে মাধবরাও এরা আসে, আর কৃষ্ণমাচারী এরা আসে। তোমাদের অত নাম মনে রাখতাম না। কী কী মনে রাখবে? 4টে মনে রাখবে। কৃষ্ণস্বামী আইয়ার, গোপালস্বামী আয়াঙ্গার, এস.এ. সাদুল্লাহ আর কে এম মুন্সি, ঠিক আছে। আর কে এম মুন্সি। ঘাবড়েছে, এত নাম মনে রাখলে কী করে হবে? নাম মনে রাখতেই হবে না, ছেড়ে দাও। ড্রাফটিং কমিটি মনে রাখার দরকার নেই, কোশ্চেন আসবে না। বুঝে নাও। ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে? চেয়ারম্যানের নামটা মনে থাকবে তো? ড্রাফটিং কমিটি চেয়ারম্যানের নাম কি? সংবিধানের জনক কাকে বলা হয়? ঠিক আছে। সংবিধান তৈরি করতে লেগে গেল, কে লেগে গেল? আম্বেদকর, তার টিম নিয়ে, ঠিক আছে। এইবারে টিম নিয়ে সংবিধান তৈরি করতে শুরু করলো। কতদিন টাইম লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। কতদিন? কত লাখ টাকা খরচ হয়েছিল? 64 লাখ, প্রায় 64 লাখ। এখনকার নয় কিন্তু, এখন তো কম, এখন ওটা 1000 কোটি পেরিয়ে যাবে, ঠিক আছে। 64 লাখ টাকা। কারণ ভারতের সংবিধান কী হয়েছিল বলতো? ভারতের সংবিধান না, এই তো ক্যামেরার সামনে বলতে পারবো না, টোকা হয়েছিল আর কি। মানে আমেরিকার সংবিধান থেকে, ব্রিটেনের সংবিধান থেকে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ওখান থেকে কি করা হয়েছে? যেগুলো যেগুলো ভালো সেগুলো আমরা অ্যাডপ্ট করে নিয়েছি, নিজেরা অত বেশি মাথা খাটাইনি। বুঝতে পেরেছিস কী বললাম? তার মানে ভারতের সংবিধান কি? লিখিত সংবিধান, কিন্তু মৌলিক নয়, মৌলিকতাহীন। অন্য সংবিধান থেকে আমরা কি করেছি? কপি করেছি। বুঝতে পেরেছিস কী বললাম? তোরা পরীক্ষার সময় হয় না, পরীক্ষার সময় অনেকে কপি করিস তো, জানিও না কে কে কী করেছিস। যাই হয় না, বন্ধু একটু হাতটা সরা একটু লিখে, এরকম আর কি ব্যাপারটা। তো এইরকম একটা ব্যাপার। তো ভারতের সংবিধান লিখিত সংবিধান হলেও কি মৌলিকতাহীন। ক্লিয়ার হচ্ছে? এইবার দেখি তাহলে খসড়া কমিটি চেয়ারম্যান কে? বি.আর. আম্বেদকর। আর ইউনিয়ন ক্ষমতা সংক্রান্ত কমিটি হচ্ছে জওহরলাল নেহরু। এগুলো খুব বেশি অধিকার, এত বেশি মনে রাখতে হবে না।
খসড়া কমিটি ও সংবিধানের উপকার। দেখো এই ব্যক্তিটি বি আর আম্বেদকর। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহরু। আর প্রথম রাষ্ট্রপতি কে হয় আমাদের? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম এটা কি লৌহ মানব, তাই তো, সর্দার বল্লভভাই প্যাটেল। এই ব্যক্তির জন্যই সব রাজ্যগুলো, এই কাশ্মীর আজকে আমাদের দিকে আছে, আর নাহলে চলে গেছিলো কাশ্মীর। বুঝতে পেরেছিস কী বললাম? কাশ্মীর তাও আছে বেঁচে মোটামুটি, এই সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, বুঝতে পেরেছ কী বললাম? এইবারে দেখো, খসড়া কমিটি প্রতিষ্ঠা কবে হয়? এই সালটা মনে রাখতে হবে। খসড়া কমিটি, ড্রাফটিং কমিটি প্রতিষ্ঠা কবে হয়? 29 আগস্ট 1947 সাল। সভাপতি সহ কজন সদস্য? 7 জন সদস্য। এবারে হচ্ছে মূল কাজ কি? বিভিন্ন কমিটির রিপোর্টের ভিত্তিতে সংবিধানের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা। সদস্য সংখ্যা 7 জন। সভাপতিকে বি আর আম্বেদকর। অসুবিধা আছে? পারা যাবে তো? ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানে কী বলা হয়? জনক। পারা যাবে? এইবারে সংবিধান গৃহীত, সংবিধান তৈরি করা শেষ। সংবিধান তৈরি করলো কত সাল? 1949-এর 26শে নভেম্বর। কবে তৈরি করলো সংবিধান? 1949। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে এই ডেটটা কিন্তু ভোলা যাবে না, যেহেতু প্রথম বলছিস, কিন্তু তাও বলছি এই ডেটটা ভুলবি না। সংবিধান কবে তৈরি হয়? 1949-এর 26শে নভেম্বর তৈরি হয়, কিন্তু কার্যকরী কবে হয়? 2 মাস পরে। 2 মাস পরে, 2 মাস গোন, নভেম্বরে পরে ডিসেম্বর, জানুয়ারি, তাহলে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি কী করা? কার্যকরী, মানে আমাদের সামনে আসে, জনগণের সামনে আসে। বুঝতে পারলি? তাহলে সংবিধান, ভারতের সংবিধান তৈরি হয় কবে? 26শে নভেম্বর 1949, কিন্তু কার্যকরী হয় কবে? 26শে জানুয়ারি। বুঝতে পেরেছিস কী বললাম? প্রজাতন্ত্র দিবস তারপর থেকে শুরু হয়। প্রজাতন্ত্র কেন বলা হয় 26শে জানুয়ারিকে? কারণ প্রজাদের হাতে হাতিয়ার চলে এলো, আর আমাদের শাসক কিছু বলতে পারবে না। আমরা জানি কি রুলস রেগুলেশন আছে। এই যে তোরা সংবিধান জানছিস, সংবিধান জানবি মানে সবাইকে কোশ্চেন করতে পারবি, এটা আমার অধিকার আছে। কোথায় লেখা আছে? সংবিধান লেখা আছে। বেশি কিছু করবে সুপ্রিম কোর্টে যাব। নাগরিক অধিকার, মৌলিক অধিকার যখন পড়াবো তোদের, বলবো মৌলিক অধিকার, ওগুলো জেনে নেওয়ার পর তোদের নিজস্ব পাওয়ার বেড়ে যাবে। মৌলিক অধিকার, এই যে লয়ারদের কেন পুলিশরা ভয় পায়? লয়াররা সব আইন জানে, আর আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে আমরা কি জানি? আমরাও কিছু সংবিধানের রুলস জানি, যার জন্য আমাদের কি সুবিধা হবে? সমাজে চলতে গেলে কোথায় আন্দোলন করতে হবে, কোথায় আমার কি স্বাধীনতা আছে, কোথায় আমাদের কি রাইটস আছে, সেগুলো আমরা জানবো। এইটা হচ্ছে সংবিধানের মজা। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সংবিধান তৈরি করা আমরা জেনে যাচ্ছি আজকে। তাহলে সংবিধান বল, সংবিধান কবে তৈরি হয়? 1949-এর 26শে নভেম্বর। আর সংবিধান কার্যকরী হয় কবে? 1950-এর 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি কেন চুজ করলো? এটা হচ্ছে সেই 1930-এ 26শে জানুয়ারি প্রথম পতাকা উত্তোলন করেছিল। বুঝতে পেরেছিলে কি বললাম? পূর্ণ স্বরাজ। এই জন্য 26শে জানুয়ারিকেই এই ডেটটা ঠিক করে। বুঝতে পারলাম? অসুবিধা আছে? দেখা যাক। 26শে নভেম্বর 1949-এ কী হয়? সংবিধান গৃহীত হয়। গৃহীত আর কার্যকরী দুটো ডেট আলাদা। বুঝতে পারলে? গৃহীত মানে তৈরি করে, ঠিক আছে? এই দিন গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়, অ্যাডপ্ট হয়। গণপরিষদের একাদশ অধিবেশনে, কোন অধিবেশনে? মনে থাকবে, কোন অধিবেশনে সংবিধান গৃহীত হয়? একাদশ অধিবেশনে। বর্তমানে এই দিনটিকে সংবিধান দিবস বলা হয়। বর্তমানে 26শে নভেম্বর আমরা কি বলি? সংবিধান দিবস। কলেজে ভর্তি হলে দেখতে হবে সংবিধান দিবস পালন করা হয়। 26শে জানুয়ারি 1950 কী হয়? সংবিধান কার্যকরী। এই দিন থেকে ভারতের সংবিধান সম্পূর্ণভাবে কী হয়? কার্যকর হয়। ঠিক আছে? ফোর্সড, এটা আসে কোশ্চেন। আচ্ছা, ভারত একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। কি কি? স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ঠিক আছে? কিন্তু এর সাথে আরও 3টে কথা অ্যাড হয় পরবর্তীকালে প্রস্তাবনায়, পরে আসছি। এই জন্য একে কী বলা হয়? প্রজাতন্ত্র দিবস। সংবিধান এসেছিল বলে প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি পাড়ায় পাড়ায় পতাকা তোলা হয়। তোরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী, যদি কিছু বলতে বলে, কিছু বলো, তাহলে কোথা থেকে শুরু করবি? প্রথম ভারতে আসে ক্যাবিনেট মিশন। কত সালে? 1946 সালে। ক্যাবিনেট মিশন 3 জন সদস্য, প্যাট্রিক লরেন্স, আলেকজান্ডার ক্রিপস। ক্যাবিনেট মিশন এসে প্রথমে গণপরিষদ বানায়। গণপরিষদের টোটাল সিট সংখ্যা ছিল 389। এই সব বলে প্রথম সভাপতি হয় 9 ডিসেম্বর অধিবেশন শুরু হয়। সভাপতি হয় কে? প্রথম সভাপতি সচ্চিদানন্দ সিনহা। স্থায়ী সভাপতি হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এইভাবে একটা সংবিধান তৈরি হয়। সংবিধান তৈরি করার জন্য একটা ড্রাফটিং কমিটি বানানো হয়। কে ড্রাফটিং কমিটির হেড? আম্বেদকর। আম্বেদকর নিয়ে 6জন সদস্য বিশিষ্ট, মানে 7 জন সদস্য বিশিষ্ট সংবিধান লেখার কাজ শুরু করে দেয়। যে কতদিন সময় লাগে? 2 বছর 11 মাস 18 দিন। কত লাখ টাকা খরচা? 64 লাখ টাকা খরচা। এইভাবে যখন ভাষণ দিবি, ভাব
বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? তোরা ভাবছিস অ্যাপ্রোপ্রিয়েশন চাই, পড়াশোনা করা শুধু পরীক্ষার নাম্বারের জন্য পড়াশোনা করে লাভ নেই, এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে এটা ভেবে নেয়। এখন যথেষ্ট বড় হয়ে গেছিস, তোদের ব্রেন এইভাবেই কার্যকরী, তোরা যে পড়াশোনা করছিস সমাজে কিভাবে অ্যাপ্লাই করবি সেটা তো দেখ। এই যে আমরা জানছি এটা এমনভাবে মুখস্থ করবি যাতে আমি বলতে পারি যে আমি শিখেছি সেইটাই। যদি ভাবিস মুখস্থ করেই বলিস, দু চারবার যদি বলে দিস না মুখস্থ করেই, তো আপনা আপনি তোর মধ্যে এমন একটা টেম্পারমেন্ট চলে আসবে যে আরও পড়তে ইচ্ছা করবে, আরও জানতে ইচ্ছা করবে, আরও ভালো বলতে ইচ্ছা করবে। বুঝতে পেরেছিস কী বললাম? আগে তো এইটুকুই বল মুখস্থ করে। তাই সবাই এটা জান ভালো করে যাতে বলতে পারি। সবাই আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস কর। সব থেকে ভালো কথা, বড় কথা হচ্ছে আমি একটাই কথা বলেছি, লাইফে সাকসেসফুল হতে গেলে সব থেকে ভালো বলতে জানতে হবে, সব থেকে ভালো বলতে জানতে হবে। তোর মধ্যে যে ট্যালেন্ট আছে তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। সেটা কিসের মাধ্যমে? ভালো বক্তা হতে পারলে। বুঝতে পেরেছিস কী বললাম? যার যেরমই ট্যালেন্ট হোক, এই যে ইনফরমেশান লোড কর, ইনফরমেশানগুলোকে কী করতে হবে? শেয়ার করতে হবে। যত বেশি বলতে পারবি তত বেশি ভালো। তোরা ভাবছিস যে চুপচাপ থাকবো, একটু সাউন্ডটা ড্রপ করে কথা বলবো তাহলে সবাই ভদ্র ভাববে, এটা নয়। ভদ্রতা দেখানোর জন্য বা দেখানোর সাউন্ড ড্রপ করার কোনো প্রয়োজন নেই। লাউড অ্যান্ড ক্লিয়ার বলবি, মুখে হালকা একটা মিষ্টি একটা হাসি রেখে সাউন্ড জোরে বল, কথা বল। কিন্তু তোর মধ্যে ইনফরমেশন যদি বেশি থাকে, যত বেশি বই পড়বি তত বেশি ওয়ার্ড স্টক বাড়বে, যত বেশি এগুলো মনে রেখে বলার চেষ্টা করবি। বন্ধুদের বল প্রথমে, তারপরে দেখবি আপনা আপনি ওই পতাকা উত্তোলন টাইমে বলে ফেলছিস। আর যখন বলে ফেলবি পাড়ায় তখন ভাববে এ তো এত জানলো কীভাবে। কারণ আমরা জানিই না, সত্যিই বলছি, পড়াশোনার অ্যাপ্রোপ্রিয়েশন আমাদের কেউ শেখাই না। যে পড়াশোনা করে যেটা আমি জানছি সেটা তো আমি জানাবো, যত বেশি জানাবো তত বেশি আমার আগ্রহ বাড়বে, আরও তথ্য জানবো, নতুন তথ্য জানবো, আবার নতুন করে বলবো। মানুষ কি চায়? প্রত্যেকটা মানুষ চায় কি জানিস? হিউম্যান নেচার হচ্ছে ক্ষমতা গ্র্যাব করা। আর ক্ষমতা মানেই হচ্ছে কিছু জনের মধ্যেখানে আমার একটা মান সম্মান থাকবে, সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমাকে বলবে। এই ব্যাপারটার জন্যই মানুষ আরও বেশি আগ্রহী হয়। ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? শুধু পড়াশোনা খাতায় মধ্যে রেখে দিবি না, মাথাতে। আমি প্রত্যেক দিন এই ক্লাসটা আমি অনেক দিন করাবো, তাই তোদের একদম মুখস্থ করেই ছাড়বো। বুঝতে পেরেছিস কি বললাম? অসুবিধা আছে? এই অবধি মুখস্থ তো? যার হবে না আমাকে বলবি, আবার পার্সোনাল ক্লাস দেবো। বলে ভুল করেও আসি আপনার কাছে ক্লাস করতে, মাথা ঝালাগালা হয়ে যাবে। যাই হোক, কেন 26শে জানুয়ারি 1930 সালে 26শে জানুয়ারি কংগ্রেসের প্রথম স্বাধীনতা দিবস? কংগ্রেসের প্রথম 1930 সালেই 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হয়। ঠিক আছে? অসুবিধা আছে? এইগুলো আমি বলে দিয়েছি আগেই। এইবারে প্রস্তাবনা, সংবিধানের প্রথমে কি তৈরি হয়? প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়? সেই জওহরলাল নেহরু ভাষণ দিয়েছিল, উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব। কত সালে? 13ই ডিসেম্বর 1946। ওই উদ্দেশ্য সমূহ, অবজেক্টিভ রেজুলেশনই পরবর্তীকালে কি হয়? প্রস্তাবনায় নতুন 3টে কথা অ্যাড হয়। প্রস্তাবনায় নতুন 3টে কথা অ্যাড হয়। কি? সমাজতান্ত্রিক। কি কথা? সমাজতান্ত্রিক। 2 ধর্মনিরপেক্ষ, আর 3 ইন্টিগ্রিটি মানে সংহতি। ভালো করে বোঝো, আমাদের ভারতীয় সংবিধান, মূল সংবিধান তৈরি হয়েছে, মূল সংবিধানের প্রস্তাবনায় একবার খালি সংশোধন হয়েছে। কবার সংশোধন হয়েছে? একবার, 1976 সালের 42তম সংবিধান সংশোধন করে। এই কথাটা তোরা বুঝতে পারছিস না কী ব্যাপারটা? 1976 সালে 42তম মানে সংবিধান তৈরি হবে 1950-এ, সংবিধান কার্যকরী হয় 1950-এ। তো 50-এর পরে ভালো করে, আজকে কত সাল? 2026। 50-এ যে রুলসগুলো বানিয়েছিল সেইগুলো 2026-এ কি সবকটা অ্যাপ্লিকেবল হবে? এটা কি সম্ভব? কেন? দুনিয়া তো ডেভেলপ হয়েছে, ওয়ার্ল্ড তো ডেভেলপ হয়েছে, দেশ তো আমাদের ডেভেলপ হয়েছে, তাহলে কিছু রুলস তো পরিবর্তন করা দরকার। সেই জন্য সংবিধানে একটা 368 একটা ধারা আছে যে সংবিধানকে সংশোধন করা যাবে। সংবিধানকে কী করা যাবে? সংশোধন করা যাবে। বুঝতে পেরেছিস কী বললাম? কত নম্বর ধারা? 368। এখানে বলা হচ্ছে সংবিধানকে সংশোধন করা যাবে। তাই প্রথম থেকেই সংবিধান সংশোধন হয়েছে। 1951, 52, 53 এইভাবে সংবিধান সংশোধন হয়েছে। দিয়ে কত সালে? 1976 সালে যে সংবিধান সংশোধন হয়েছে সেটা কততম? 42তম। ওই সময় প্রচুর, ওকে মিনি কনস্টিটিউশন বলে, প্রচুর সংশোধন হয়েছে। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে কত সালে হয়েছে? 1976 সালে। কততম সংবিধান সংশোধন? 42তম। বুঝতে পেরেছিস কী বললাম? অসুবিধা আছে? 1976 সালে 42তম সংবিধান সংশোধন করে প্রস্তাবনাকে সংশোধন করা হয়। কী করা হয়? প্রস্তাবনাকে সংশোধন। ভারতীয় প্রস্তাবনা কবার সংশোধন হয়েছে? একবার। এতদিনে একবার সংশোধন হয়েছে। কটা কথা অ্যাড হয়েছে? 3টে। কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি।
ঠিক আছে, সেকুলার, সোশ্যালিস্ট আর হচ্ছে ইন্টিগ্রিটি। কী কী? সেকুলার, সোশ্যালিস্ট আর ইন্টিগ্রিটি, এই তিনটে কথা অ্যাড হয় কত সালে? 1976 সালে। কততম সংবিধান সংশোধন? 42তম। মনে থাকবে? অসুবিধা আছে? এবার দেখো, হ্যাঁ, যখন সংশোধন হয়েছিল তখন প্রস্তাবনার ওই তিনটে কথা অ্যাড হয়। তিনটে কথা কী করায়? যোগ করায়। এতদিন ওই কথাগুলো ছিল, প্রজাতন্ত্র, সাধারণতন্ত্র, এই গণতান্ত্রিক, এই কথাগুলো ছিল। তার সাথে তিনটে কথা অ্যাড হয়। কী কী? ধর্মনিরপেক্ষ, মানে সব ধর্মের সমান। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ভারতে কোনো আলাদা কোনো পার্টিকুলার বিশেষ কোনো ধর্মের প্রাধান্য থাকবে না। ক্লিয়ার? ধর্মনিরপেক্ষ। 2, সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক মানে কি? সমস্ত কিছু সরকার পরিচালনা করবে। সমাজতান্ত্রিক উদারনীতিবাদে কি হয়? উদারনীতিবাদে প্রাইভেট, বেশিরভাগটাই কি? প্রাইভেট। আর আমাদের ভারতে কি আছে? সমাজতন্ত্র। সমাজতন্ত্রে বেশিরভাগটাই কি থাকবে? সমাজতান্ত্রিক মানে হচ্ছে সরকার পরিচালনা করবে। এই যে স্কুল, বিদ্যালয় কার? সরকার। আচ্ছা, রেল পথ কারা চালাবে? সরকার চালাবে। এইখানে আমরা জনগণ অনেক কম টাকায় পড়ছি। স্কুল কলেজ যদি সরকারি না থাকতো, প্রাইভেট হতো, তাহলে স্কুল কলেজের অনেক দাম হতো। যা জেভিয়ার্সে যা, সেন্ট পলসে যা, কেন? ওগুলো প্রাইভেট। বুঝতে পেরেছিস কী বললাম? আমরা সরকারি স্কুলে পড়ছি বলে এত কম টাকায় পড়তে পারছি। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? বলো। আর ইন্টিগ্রিটি, সংহতি, মানে সবাই একসাথে থাকতে হবে, মিলেমিশে সংহতি থাকবে আমাদের মধ্যে একটা। বুঝতে পেরেছিস কী বললাম? বজায় থাকবে। এইবার দেখো, প্রস্তাবনা কি? এটি হলো সংবিধানের মুখবন্ধ। সংবিধান প্রথমেই লেখা থাকবে। প্রভাব: 1787 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রথম প্রস্তাবনা যুক্ত হয়। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম প্রস্তাবনা ওখান থেকে নেওয়া হয়। ভারত সেখান থেকে এই ধারণা নিয়েছে। তাহলে প্রস্তাবনার ধারণা কোথা থেকে নিয়েছে? কোন সংবিধান? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। কোন সংবিধান থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র। অসুবিধা আছে? আচ্ছা, উৎস কে? জওয়াহরলাল নেহরুর অবজেক্টিভ রেজলিউশন। কবে দিয়েছিল? 13ই ডিসেম্বর। ঠিক আছে। সংশোধন: প্রস্তাবনা আজ পর্যন্ত মাত্র একবার সংশোধিত হয়। কত সালে? 76 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। বোঝাতে পারলাম কিভাবে সংশোধন হয়? বুঝতে পারলি তো? যুক্ত হওয়া নতুন 3টি শব্দ কি কি? সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ, সেকুলার, এবং সংহতি মানে ইন্টিগ্রিটি। অসুবিধা আছে? পারবো? এইবারে প্রস্তাবনায় বর্ণিত ভারতের রাষ্ট্রীয় প্রকৃতি। ভারতকে কী বলা হয়? সাধারণতন্ত্র, প্রজাতন্ত্র। বল, সাধারণতন্ত্র। এই প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র মানে রাষ্ট্রের উপরে যে থাকবে। আমাদের রাষ্ট্রের উপরে কে আছে? রাষ্ট্রপতি। কে আছে? এই যে রাষ্ট্রের প্রধান, নামমাত্র প্রধান হোক, কিন্তু প্রধান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি বংশানুক্রমিক? মানে রাষ্ট্রপতির বাবা কি রাষ্ট্রপতি ছিল? তাহলে বংশানুক্রমিক যদি না হয়, তাহলে তাকে বলবো যে মেন প্রধান, একটা রাষ্ট্রের প্রধান যদি নির্বাচিত হয়ে আসে, মানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, ঠিক আছে, প্রতিনিধি দ্বারা নির্বাচিত হয়ে আসে, তাকে কি বলা হয়? প্রজাতন্ত্র। তাকে কি বলা হয়? আর একটা দেশের রাষ্ট্র মানে প্রধান যদি জনগণের দ্বারা নির্বাচিত না হয়, বংশানুক্রমিক হয়, তাহলে তাকে কি বলবো? রাজতন্ত্র। তাকে কি বলবো? এটা কোথায় আছে? ব্রিটেনে। কোথায় আছে? ব্রিটেনে। এখনও ব্রিটেনের রাজতন্ত্র। কেন? রাজা বা রানী, তার ছেলেই রাজা বা রানী হয়, তার মেয়েই রাজা বা রানী হয়। বুঝতে পেরেছিস কী বললাম? বংশানুক্রমিক। ওদের যে রাষ্ট্রপ্রধানের পদটা সেটা কি? বংশানুক্রমিক। তাই ওখানে কি সিস্টেম? রাজতন্ত্র। ক্লিয়ার? আমাদেরটাকে কী বলা হয়? প্রজাতন্ত্র। আমাদেরটাকে কী বলা হয়? সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র। রাষ্ট্রের প্রধান বংশানুক্রমিক নন, জনগণ দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত। ঠিক আছে। এবার গণতান্ত্রিক মানে কি? গণতান্ত্রিক মানে জনগণের ভোটাধিকার, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভিত্তিতে সরকার তৈরি হবে। সার্বভৌম মানে কি? অভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক থেকে ভারত কি? বিদেশের শাসন থেকে মুক্ত। সমাজতান্ত্রিক মানে কি? গণতান্ত্রিক উপায়ে বৈষম্য দূরীকরণ বা মিশ্র অর্থনীতি। আচ্ছা, ধর্মনিরপেক্ষ কি? রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, সব ধর্মের সমান মর্যাদা। ঠিক আছে। অসুবিধা আছে? পালা যাবে এগুলো? প্রস্তাবনা সম্পর্কে কে কি বলেছেন? এইটা হচ্ছে তোদের পরীক্ষার ওরিয়েন্টেড, মানে তোদের কোশ্চেন আসবে। এতক্ষণ জানলি এইগুলো সব বলার জন্য, মানে মনে রাখতেই হবে, মাস্ট। আর এইটা তোদের পরীক্ষা ওরিয়েন্টেড পড়বি। কীরকম কে কি বলেছে? কে এম মুন্সি কে বলেছে? কি বলেছেন? প্রস্তাবনা হলো, প্রস্তাবনা সম্পর্কে, প্রস্তাবনা হলো পলিটিক্যাল হরোস্কোপ বা রাজনৈতিক জন্মকুণ্ডলী। ঠিক আছে। আর্নেস্ট বার্কার কি বলেছে? প্রস্তাবনা হলো এ কি টু দ্য কনস্টিটিউশন, সংবিধানের চাবিকাঠি। একে কি বলা হয়? সংবিধানের চাবিকাঠি। আর ঠাকুরদাস ভার্গব এটা বেশিরভাগ আসে সংবিধানের আত্মা বলেছে। কি বলেছে? সংবিধানের আত্মা। কাকে বলেছে? প্রস্তাবনাকে। ঠিক আছে। প্রস্তাবনা কবার সংশোধিত হয়? একবার। কত সালে? 1976 সালে। কততম সংবিধান সংশোধন? 42তম। মনে রাখছিস তোরা, ভালোই। ঠিক আছে। আচ্ছা, নানি পালকিওয়ালা কি বলে?
প্রস্তাবনা হলো আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের পরিচয়পত্র। ঠিক আছে, এই কটা। আর বীরেন্দ্রনাথ সেন কি বলছে প্রস্তাবনাকে? নিষ্ঠাবান সংকল্প। এই কটা জিনিস তোদেরকে মুখস্থ রাখতে হবে, এটা কিছু করার নেই, বোঝানোর কিছু নেই। আর গণপরিষদ নিয়ে কিছু সমালোচনা আছে, গণপরিষদ নিয়ে কী আছে? কিছু সমালোচনাগুলো তোদের মুখস্থ। আইভর জেনিক্স কী সমালোচনা করেছে? ভারতের সংবিধান হলো আইনজীবীদের স্বর্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইনজীবীদের স্বর্গ বলা হয়েছে গণপরিষদকে। কে বলেছেন? আইভর জেনিংস। কেন বলেছে আইনজীবীদের স্বর্গ? বলেছে যে কারণ এখানে প্রচুর জটিল আইন ভাষা ব্যবহার করা হয়েছে। কেন বলেছে? লেখাই আছে, প্রচুর জটিল আইনের জটিল ভাষা ব্যবহার করা হয়েছে, সেই জন্য বলছে আইনজীবীদের স্বর্গ। আচ্ছা, গ্রেনভিল অস্টিন কি বলেছে? বলেছে হচ্ছে গণপরিষদই হলো কংগ্রেস, আর কংগ্রেসই হলো ভারত। তখনকার দিনে কটা পার্টি ছিল? একটাই তো। মুসলিম লীগ তো চলে গেল, তাহলে কটা পার্টি ছিল? একটাই। আর তো কোনো পার্টি ছিল না, অনেক বছর ধরে আর কোনো পার্টি ছিল না। বুঝতে পেরেছিস কী বললাম? জাতীয় কংগ্রেস একটাই পার্টি ছিল। সেই জন্যই বলেছে যে সমালোচনা করেছে যে গণপরিষদ হলো কংগ্রেস আর কংগ্রেসই হলো ভারত। এটা কে বলেছে? অস্টিন। আর সাইমন কি বলেছে? গণপরিষদ বলেছে হিন্দুদের একটি সংস্থা। কি বলেছে? হিন্দুদের। কেন? মুসলিম লীগ তো বেরিয়ে গেছিল, সেই জন্য একে হিন্দুদের একটি সংস্থা বলে সমালোচনা করেছিল। আর নাজিরুদ্দিন আহমেদ খসড়া কমিটিকে উপহাস করে বলেছেন ড্রাফটিং কমিটি লক্ষ্যহীন বা উদ্দেশ্যহীন কমিটি। লক্ষ্যহীন বা উদ্দেশ্যহীন কমিটি। সব থেকে মেন ইম্পর্টেন্ট কোনটা? এটা মনে থাকবে। আর এটা হিন্দুদের একটি সংস্থা। কে বলেছে? সাইমন। ঠিক আছে, মনে থাকবে তো? এই দুটো সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার বলো, এক নজরে দেখে নি, কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ কবে স্থায়ী সভাপতি হয়? 11ই ডিসেম্বর। অবজেক্টিভ রেজলিউশন কবে দেয়? 13ই ডিসেম্বর। আচ্ছা, জাতীয় পতাকা গৃহীত হয় কবে? 22শে জুলাই 1947। আর খসড়া কমিটি গঠন হয় কবে? 29শে আগস্ট 1947। আর তৈরি হয় কবে সংবিধান? 26শে নভেম্বর 1949। আর গণপরিষদের শেষ অধিবেশন, এটাও আসে কোশ্চেন, শেষ অধিবেশন মানে 12তম অধিবেশনটা কবে বসে? 24শে জানুয়ারি। আর সংবিধান কার্যকরী হয় কবে? 26শে জানুয়ারি। ঠিক আছে, অসুবিধা আছে? পারা যাবে তো? আর 26শে জানুয়ারি 1950 সংবিধান সম্পূর্ণভাবে কার্যকরী হয়। তাহলে পারা যাবে? তা দেখা যাক এতক্ষণে কী পড়লাম আমরা, দেখি কার কী মনে আছে। ঠিক আছে, সবাই বলিস কিন্তু। বলো, প্রথম ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? কেউ যেন 47 বলি মনে হচ্ছে। দেখি আবার বল, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946। ক্যাবিনেট মিশনে কজন সদস্য? কে কে? প্যাট্রিক লরেন্স, আলেকজান্ডার ক্রিপস। সভাপতি কে ক্যাবিনেট মিশনের? প্যাট্রিক লরেন্স। ক্যাবিনেট মিশন কোন সংস্থা বানায়? গণপরিষদ। কি বানায়? গণপরিষদ। গণপরিষদের টোটাল সিট কতগুলো? 389। এর মধ্যে ব্রিটিশ দেশীয় রাজ্যসমূহ কতগুলো ছিল? আর ব্রিটিশ শাসিত প্রদেশ কতগুলো ছিল? 296। তাহলে টোটাল কত সিটে ভোট হলো? 296। 296 সিটের মধ্যে কংগ্রেস কটা পেল? মুসলিম লীগ কটা পেল? অন্যান্য 15টা। হয়ে গেল। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 9ই ডিসেম্বর 1946। আচ্ছা, কোথায় বসে? দিল্লির কনস্টিটিউশন হলে। দিল্লির কনস্টিটিউশন হলে। বুঝতে পেরেছ কি বললাম? আচ্ছা, গণপরিষদের অধিবেশনে প্রথম কতজন যায়? 207 জন। কতজন? 207 জন। ঠিক আছে, কারা বয়কট করে প্রথম গণপরিষদের অধিবেশন? মুসলিম লীগ, কেউ যায় না। ক্লিয়ার? এইবারে বলো, গণপরিষদের প্রথম সভাপতির নাম কি? স্থায়ী সভাপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দুজন সহসভাপতির নাম কি? এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণমাচারী। কে? ভিটি কৃষ্ণমাচারী। এই দুজন। এইচ.সি. মুখার্জির নামই আসে, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, মনে থাকবে। আচ্ছা, সাংবিধানিক উপদেষ্টাকে? বি.এন. রাও। সাংবিধানিক উপদেষ্টা বি.এন. রাও। ভালো। সাংবিধানিক উপদেষ্টাকে? বি.এন. রাও। ও একটা খসড়া সংবিধান লেখে। খসড়া সংবিধান কে লেখে? বি.এন. রাও। তারপরে খসড়া কমিটি তৈরি হয়। আচ্ছা, উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কে দেয়? কবে দেয়? 13ই ডিসেম্বর। ওটাই পরবর্তীকালে কি হয়? প্রস্তাবনা। ভারতের প্রস্তাবনা। ঠিক আছে, অবজেক্টিভ রেজুলেশন ভারতের প্রস্তাবনা হয়। ক্লিয়ার? আবার বলো, খসড়া কমিটির চেয়ারম্যান কে?
খসড়া কমিটির চেয়ারম্যান বললাম বি.আর. আম্বেদকর। এ তো খসড়া সংবিধান রচনা করে ওটা বি.এন. রাও, কিন্তু খসড়া কমিটি একটা ড্রাফটিং কমিটি বানানো হয় কী করার জন্য? সংবিধান লেখার জন্য। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যানকে বি.আর. আম্বেদকর। তার সাথে কতজন ছিল? আরও 6 জন, মানে 7 জন সদস্য বিশিষ্ট ড্রাফটিং কমিটি। কজন সদস্য? 7 জন। সভাপতিকে আম্বেদকর। সংবিধানের জনক কাকে বলা হয়? বি.আর. আম্বেদকরকে। ঠিক আছে। এছাড়াও কৃষ্ণস্বামী আইয়ার, গোপালস্বামী আয়েঙ্গার, এস.এ. সাদুল্লাহ, কে.এম. মুন্সি, ঠিক আছে, মাধব রাও পরবর্তীকালে আসে, মাধব রাও, আর হচ্ছে কৃষ্ণমাচারী। ঠিক আছে, এইগুলো হচ্ছে এই 6 জন। মনে রাখতে হবে না, জাস্ট শুনবে, তাহলে অপশন থাকলে পারবে, অসুবিধা কিছু নেই। এটা হয়ে গেল। এবার সংবিধান তৈরি করতে কতদিন টাইম লাগে? 2 বছর 11 মাস 18 দিন। কত লাখ টাকা খরচা হয়? এগুলো ভুলবি না, ক্যাশের কথা বললে তোরা ভুলবি না কেউ যে কত লাখ টাকা লেগেছিল। আচ্ছা, সংবিধান তৈরি হয় কবে? 49 সালের 26শে নভেম্বর। 1949 সালের 26শে নভেম্বর। আর কনস্টিটিউশন কার্যকরী হয় কবে? 1950 সালের 26শে জানুয়ারি। আচ্ছা, প্রস্তাবনায় কটা কথা অ্যাড হয়? 3টে। কি কি? ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক আর সংহতি। এই 3টে কথা কত সালে অ্যাড হয়? 76 সালের 42তম সংবিধান সংশোধনে। ঠিক আছে, অসুবিধা নেই তো? প্রস্তাবনা কবার সংশোধিত হয় এতদিনে? একবার। অসুবিধা আছে? পারা যাবে? সংবিধানে এবারে আমি একটা ইম্পর্টেন্ট, আচ্ছা, শেষ অধিবেশন কবে বসে গণপরিষদের? 24শে জানুয়ারি। 26শে জানুয়ারি, 24শে জানুয়ারি শেষ অধিবেশন। ঠিক আছে, হ্যাঁ, 1950-এর 24শে জানুয়ারি। আচ্ছা, সংবিধান, আমরা তো সংবিধান জানলাম যে সংবিধান, দেখ সংবিধানে এখান থেকে এখানে লেখা যাবে, এখানে লেখা যাবে না। সংবিধান যে প্রথম তৈরি হলো, এতক্ষণ তোদের মুখস্থ হয়ে গেছে এটুকু। সংবিধান তৈরি হওয়াতে প্রথম আর্টিকেল কতগুলো, ধারা কতগুলো ছিল মূল সংবিধান 1950 সালে? 395। মনে রাখবে, আর্টিকেল ছিল। আর্টিকেল মানে কি বলতো? ধর একটা বইয়ের পেজ, ঠিক আছে, একটা বইয়ের পেজ 395 পৃষ্ঠার পেজ। একটা বই কি একটাই? তোরা যে বই পড়ছিস সেই বই কি একটাই চ্যাপ্টার আছে? অধ্যায় কি একটা আছে? অধ্যায় অনেকগুলো থাকে। এই 395টা আর্টিকেল হতে পারে। কতগুলো অধ্যায় ছিল? 22টা। কতগুলো অধ্যায় ছিল? আর শিডিউল ছিল 8টা। শিডিউল ছিল কটা? তফসিল। বুঝতে পেরেছো কি বললাম? এইবার দেখো, 395টা এখন বেড়ে হয়ে গেছে 470, পেরিয়ে গেছে প্রায়। এই কোশ্চেন আসে না, ঠিক আছে। 22টা হয়ে গেছে 25টা পার্ট, ঠিক আছে। আর 8টা শিডিউল, বর্তমানে 12টা তফসিল। অসুবিধা আছে? তাহলে মূল সংবিধানে কোশ্চেন আসে, মূল সংবিধানে কতগুলো আর্টিকেল ছিল? 395টা। কটা পার্ট? 22টা পার্ট। কতগুলো শিডিউল? 8টা। এবার 8টা শিডিউল বেড়ে এখন বর্তমানে কটা? 12টা। 22টা পার্ট বেড়ে কটা? 25টা। আর ধারা কটা বেড়ে গেছে? প্রায় 470। ঠিক আছে, অসুবিধা আছে? পারা গেল? তাহলে সংবিধান জানলাম আমরা। 22টা পার্টের মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখ, 22টা পার্ট তো, 22টা পার্টের মধ্যে প্রথম পার্টের নাম হচ্ছে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। প্রথম পার্ট 1 থেকে 4 নম্বর আর্টিকেল। দ্বিতীয় পার্টের নাম তোরা জানিস। দ্বিতীয় পার্টের নাম কি? সংবিধানের দ্বিতীয় অধ্যায় কি আছে? নাগরিকতা। কত থেকে কত আর্টিকেল? 5 থেকে 11। তোরা পড়ে এসছিস, তোদের 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারের নাম কি? নাগরিকতা। সংবিধানে কত নম্বর ধারায় আছে? 2 নম্বর অধ্যায়ে। আর কত থেকে কত ধারা? 5 থেকে 11। আমরা 5, 6, 7, 8, 9, 10, 11 বলে দিয়েছি আগে, পেরে গেছি তো। 3 নম্বর অধ্যায় কি আছে? তো সিলেবাস আছে 3 নম্বর অধ্যায় আছে মৌলিক অধিকার। কি আছে? সব থেকে ইম্পর্টেন্ট এই কনস্টিটিউশনের, আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট এই মৌলিক অধিকার। কত থেকে কত? 12 থেকে 35। 12 থেকে 35 এই মৌলিক অধিকার আমরা পরের দিন পড়বো। 12 থেকে কত আছে? 35। কতগুলো মৌলিক অধিকার আছে আমাদের? সব সরকারি বই প্রস্তাবনার পরেই দেখবি মৌলিক অধিকার লেখা আছে। কটা মৌলিক অধিকার আছে? মূল সংবিধানে ছিল 7টা, আর বর্তমানে কটা আছে? বর্তমানে হয়েছে 6টা। কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। স্যার আমাদের ছেড়ে দিন, মাফ করুন, ঠিক আছে। তো সংবিধান হচ্ছে কি বলতো, এই কনস্টিটিউশন মানে বিরাট ব্যাপার। এটা তোরা জানতে পারলে তোদের আলাদাই জায়গায় চলে যাবি। কিন্তু শুধু পরীক্ষা ওরিয়েন্টেড পড়িস না, জানার জন্য পড়। পরীক্ষা নাম্বার তো এমনি পাবি, ঠিক আছে। এই অধ্যায় অবধি হলো।
এইগুলো আবার পরে আমরা টোটাল পড়াবো, সংবিধান এইভাবেই পড়াবো, ঠিক আছে। আর একটা চ্যাপ্টার তাহলে বাকি থাকবে, এই চ্যাপ্টার প্রায় শেষ। আর একটাই চ্যাপ্টার বাকি আছে আমাদের, সংবিধান বৈশিষ্ট্য। কী বাকি আছে? সংবিধানের বৈশিষ্ট্য। ব্যাস, তাহলে পলিটিক্যাল সায়েন্স শেষ। এখনও তোদের পরীক্ষা বাকি আছে, এখনও 2.5 মাস বাকি আছে, 2.5 থেকে 3 মাস এখনও বাকি আছে। এই 3 মাস তোদের ওপর শুধু মুখস্থ করাবো, আবার রিপিটেডলি খালি মুখস্থ করাবো, ঠিক আছে। পরীক্ষা যখন দিতে যাবি 15 মিনিটে পরীক্ষা হয়ে যাবে, 15 থেকে 20 মিনিটে পরীক্ষা হবে পলিটিক্যাল সায়েন্স, আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে। শুধু শুনবি, মাথায় ঢোকাবি, মুখস্থ হলো তো? বুঝতে পারছিস সৃজা? বুঝতে পারছিস তো? অসুবিধা নেই তো? প্রথম দিন এসছিস, আস্তে 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 অ্যাডপ্ট করে নিতে পারবি আমাকে, বুঝলি তো? মানে এরকমভাবে তো পড়াশোনা অভ্যেস নেই তোদের, যারা নতুন এসছিস বুঝতে পারছিস, এরকম পড়াশোনার বেশি অভ্যেস নেই, প্রতিদিন আসবি আর টর্চার করা হবে এরকমভাবে, একটা এই অভ্যেসটা নেই। আমি বলছি তো এর আগে এরকমভাবে পড়িসই নি। আর আমার কাছে যতদিন পড়বি আমি শুধুমাত্র তোদের পরীক্ষার টাইমে বসবো, বাদ বাকি আমাকে বসতে দেখবি না, কারণ এটাতে আমার এনার্জি আছে। এখানে আমার গরম লাগুক ঠান্ডা লাগুক, আমি তোদের বলতে পারবো, এটা আমি পছন্দ করি। মানে তোদেরকে মুখস্থ করানো আর কি, তোদেরকে বোঝাতে হবে, এটা আমার পছন্দের। ওই গেলাম বার করো খাতা দিয়ে, এটা আমার পছন্দ না। এটা কোনো পড়াশোনাই নয়। আমার কথা, যদি আমি বইটা দেখে দেখে তোমাদেরকে লেখাই, আমি বলছি এটা পড়াশোনাই না, তাহলে তো বই মার্কেট থেকে বই কিনে নিয়ে পড়ে নাও, মাইনে দেবে কেন? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? যেটা মাথায় থাকবে সেটাই অ্যাকচুয়াল পড়াশোনা, বলে দিচ্ছি। তো এরমভাবে পড়াশোনা করো। আর অ্যাপ্লিকেবেল 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করতে গিয়ে বলতে হবে কিন্তু, ঠিক আছে। এইভাবে ভাব, ইনফরমেশন তোদের কাছে আছে, এটা হচ্ছে তোরা জেনেছিস যে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তোকে বলতে হবে তো আমরা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, জানি আমরা, এগুলো জানি। আর মৌলিক অধিকার জানানোর পরে তোরা বলতে পারবি কত কিছু দেবি। স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, এগুলো যখন জানবি, তখন রুলস রেগুলেশন জানবি, সাংবিধানিক প্রতিবিধান, কনস্টিটিউশনাল রেমিডিস যখন জানবি, হেভিয়াস কর্পাস কী, ম্যান্ডামাস কী, প্রহিবিশন কী, সার্টিওরারি, কুয়ারন্টো, এগুলো কী, এগুলো যখন জানবি, কোর্টে যাবি, কোর্টে এইগুলোই শুনবি। বুঝতে পেরেছিস কী বললাম? এই হেভিয়াস কর্পাসকে ভয় পায় পুলিশরাও, হেভিয়াস কর্পাস দিয়ে দিলেই হয়ে গেল সুপ্রিম কোর্ট। এটা পুলিশ চাইলেই আমাদেরকে জোর করে কিছু করতে পারবে না। এইগুলো সব আমরা পড়বো, বুঝতে পেরেছিস কী বললাম? তো জানার জন্য পর, রাষ্ট্রবিজ্ঞানের মতো সহজ সাবজেক্ট নেই, কারণ বাস্তব পুরোটাই, কি পুরোটাই বাস্তব, প্র্যাকটিক্যাল, তোরা সব জানতে পারবি, ঠিক আছে। তাহলে এইটুকুই থাক না আর একটু পড়াবো? এখনও 1.5 ঘন্টা হয়নি, সবাই 2 ঘন্টা করে পড়িয়ে দেয়, আর আমার কাছে 1 ঘন্টা তোরা পড়তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? 2 ঘন্টা পেরিয়ে পড়তে পড়তে, আর 1 ঘন্টা লিখতে, হ্যাঁ সেই হচ্ছে কথা। আমি তো ওটাকে পড়াই ধরবো, তোরা তো ওটা পড়াই ধরিস, তো লেখার দরকার নেই, খালি যা লিখবি মাথায়, আর তার জন্য নোটস তোদের কাছে থাকবে। 4 নম্বর চ্যাপ্টারের নোটস এখনও দিইনি মনে হয়। 4 নম্বরের চ্যাপ্টার আজকে 3টে অবধি দিয়েছি, 4 নম্বর আর 5 নম্বর একসাথে দিয়ে দেবো, ঠিক আছে। দেখে নিচ্ছি, এই অবধি থাক। দেখি তো ভিডিওটা আবার বন্ধ হয়ে যায়নি তো? না, ঠিক আছে।